মাসে একটাও ভালো হাত মারতে পারলাম না তো। এইভাবে চলতে থাকলে তো চুরির বিজনেস বন্ধ করে দিতে হবে রে। দুটো জায়গাতেই চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বেঁচেছি। ধরা পড়লে একটা মারও মাটিতে পড়তো না। এই মাসটা পুরো বেকার গেল। একটা জায়গা আছে, যাবি কি? কোথায়? শিমুলপুরের কবরের পাশের বাড়িটা। ওরে বাবা, ওই বাড়িটা? ওটা ভীষণ ভয়ানক বাড়ি। শুনেছি ওই বাড়িটা ভালো নয়। রাতে মাঝে মাঝে বিকট শব্দ শোনা যায়। পাশের কবরের আত্মারা নাকি ওই বাড়িতে আসে। এমনকি একটা বুড়ো যে ওই বাড়ি দেখাশোনা করে, সেও রাত হলে ওখান থেকে পালায়। এই জন্যই তো এত বছর ফাঁকা থাকার পরেও ওই বাড়িতে কেউ চুরি বা অন্য কোনো কাজে যায় না। আরে ওসব ভূতের গুজব ইচ্ছে করেই রটানো হয়েছে, যাতে কেউ ওই বাড়িতে না যায়। তবে আমরা ওই বাড়িতে যাব। অনেক পুরনো আর বড় লোকের বাড়ি শুনেছি। নিশ্চয়ই দামি জিনিস আছে, সেই জন্যই তো দেখাশোনার লোক রেখেছে। চুরি করব আমরা, আর ফাঁসবে ওই বুড়ো। সে তো বুঝলাম, কিন্তু ওই বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সব ঠিক হবে। কালকে শনিবার, কালকেই মাঝরাতে ওই বাড়িতে যাব। সেই মতো দুজনে পরের দিন গভীর রাতে সেই পুরনো বাড়ির কাছে উপস্থিত হয়। এই বাড়িতে সত্যিই মনে হয় কেউ আসে না। দূর থেকেই বাড়িটা কেমন যেন ভয়ানক মনে হচ্ছে। তুই অত ভয় পাস না তো, কিছুই হবে না। দুজনে অন্ধকার রাতে বাড়িটার দিকে এগিয়ে যায়। বাড়িটার গেটে তালা বন্ধ দেখে বলে, এখান দিয়ে ভেতরে যাওয়া যাবে না। পিছনের দিকে পাঁচিল আছে, সেখান থেকে ভিতরে গিয়ে পাইপ বেয়ে ছাদে উঠে ভিতরে যেতে হবে। আমি আজকে একবার সকালে এদিকে ঘুরে দেখে গেছি। সেই মতো দুজনে বাড়ির পিছনের দিকে উপস্থিত হয়। বাড়িটার কিছু দূরেই দেখা যাচ্ছে কবর। তারা দুজনে বাড়িটার কাছে উপস্থিত হতেই তাদের অগোচরে একটা কালো ছায়া কবরস্থান থেকে বেরিয়ে বাড়ির ভিতরে মিলিয়ে গেল। এ কি, ভিতর থেকে কেমন একটা হাসির শব্দ শোনা গেল না? হাসির আওয়াজ কই না তো। কী সব ভুলভাল শুনছিস? তোর যদি যেতে ইচ্ছা না করে তো বাড়িতে চলে যা, তবে পরে কিন্তু ভাগ চাইতে আসিস না। লোভ বড়ই খারাপ জিনিস। সেই লোভের কাছেই হার মেনে পাঁচিল বেয়ে কার্নিশ দিয়ে কোনো মতে দুজনে ছাদে উঠল। চাঁদের আলোতে চারিদিক ঝকঝক করছে। বড় ছাদের চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দেখ, ছাদের কোণে কে যেন বসে আছে। নবীন সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দুটো হাঁটুর মাঝখানে মাথা রেখে কাঁদছে। এই, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কোনো উত্তর আসে না। সেই একইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। এ ভালোভাবে কথা শুনবে না। এখুনি দুটো চড় দিলে এখান থেকে পালাবে। এত রাতে এই বন্ধ বাড়ির ছাদে এলো কি করেও, এটাই তো ভেবে পাচ্ছি না। বসির ততক্ষণে গিয়ে মেয়েটির কাঁধে হাত দিতেই মেয়েটির কান্না হঠাৎ থেমে যায় আর ধীরে ধীরে মুখ ঘোরাতে শুরু করে। কালো চুলে ঢাকা মুখটা পরিষ্কার দেখতে না পেয়ে হাত বাড়িয়ে কিছুটা ভয়ে সরাল। হ্যাঁ? চিৎকার করে চোরটি পেছনে সরে যায়। একটা বিভৎস নারী মূর্তি অট্ট হেসে ওঠে। অন্য চোরটি সেই দৃশ্য দেখেই, এ তো কোনো মানুষ নয়,
ভয়ে হার্ট ফেল করে মাটিতে লুটিয়ে পড়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। মরণ চিৎকার করে সেও চিরনিদ্রাতে ঢলে পড়ে। কবরের নিচ থেকে কটি কালো ছায়া বেরিয়ে এসে দুটি লাশকে হাওয়াতে ভাসিয়ে নিয়ে কবরস্থানে মিলিয়ে যায়। আবার সব শান্ত। কিছু সময় আগে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বোঝার কোনো উপায় নেই। এই বিজন, তোমার তো স্কুলে ছুটি পড়েছে, কদিন ছাত্রদের শাসন করা থেকে মুক্তি। নতুন বছরও শুরু হলো, চলো না কোথাও কদিনের জন্য ঘুরে আসি। বিজন খাটে বসে তার সবচেয়ে পছন্দের লেখক শুভঙ্কর ভট্টাচার্যের লেখা আতঙ্কের রাত উপন্যাস পড়তে পড়তে বই থেকে চোখ না তুলেই বলল, কি পাহাড়ে যাবে না সমুদ্রে? পাহাড় আর সমুদ্র তো অনেকবার ঘুরেছি, চলো না নিরিবিলি কোথাও যাই। নিরিবিলি কোন জায়গাতে যেতে চাও বলো? চলো না তোমাদের দেশের বাড়ি শিমুলপুরে ঘুরে আসি। বিয়ের পর তো কোনোদিন যাইনি ওখানে, শুনেছি তোমাদের ওখানে আদি বাড়ি আছে। আর ঘুরতে যাওয়ার জায়গা পেলে না? ওই ধীরে ধীরে শিমুলপুর। তুমি শহরে বড় হয়েছ, ওখানে তোমার একদম ভালো লাগবে না। শহরে বড় হয়েছি তো কি হয়েছে, আমি ছোটবেলাতে প্রতি বছর দিদার কাছে ঘুরতে যেতাম। দিদার বাড়িও ছিল গ্রামে, কি দারুণ পরিবেশ। সে তো বুঝলাম, কিন্তু তোমার আদি বাড়িতে যেতে ইচ্ছা করে না? তুমি তো ওখানেই বড় হয়েছ। তাই আর কোনো কিন্তু নাই, এবার শীতের ছুটিতে ওখানেই যাব। সেটা ঠিক, আমি ওখানেই বড় হয়েছি, তবে এখন আর ওখানে যেতে ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না কেন? বিজন যেন কোনো অতীতের গহীন অতলে কিছু সময়ের জন্য হারিয়ে আবার ফিরে আসে। পিয়ালির কথা যেন ফেলতে পারে না বিজন, তাই কিছুটা অনিচ্ছা নিয়েই বলে, ঠিক আছে, তাহলে তুমি যখন যেতেই চাইছো, এবার সেখানেই তোমাকে নিয়ে যাব। ওখানে বাড়ি দেখাশোনার জন্য নরেশদা আছে, কালকেই খবর দিয়ে দিচ্ছি। তাহলে সামনের রবিবার দিন ওখানে রওনা দেব। কটা দিন দারুণ মজা হবে মনে হচ্ছে। শীতের সময় গ্রামের পরিবেশ একদম দেখার মতো হয়। ছোটবেলার কথাগুলি স্মৃতিতে ভেসে উঠছে। আমি কালকে থেকেই গোছগাছ শুরু করে দিই। বিজন ও পিয়ালির খুশিতে আনন্দিত হয়। দেখতে দেখতে রবিবার চলে আসে। বিজন আর পিয়ালি সকাল সকাল তাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে দেয়। ট্রেন শহরের সীমা পেরিয়ে যতই গ্রামের দিকে যেতে থাকে, চারিপাশের দৃশ্যও বদলে যেতে থাকে। পাকা রাস্তার বদলে ছোট ছোট কাঁচা রাস্তা, সর্ষের ক্ষেত, ছোট বড় পুকুর। পিয়ালি ট্রেনের জানলা দিয়ে এক দৃষ্টিতে সেগুলি দেখতে থাকে। বিজন আর পিয়ালি যখন শিমুলপুরে পৌঁছায় তখন বিকেল গড়িয়ে সন্ধে। শীতের সময় বলে সন্ধ্যাটা যেন আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। এসো পিয়ালি, স্টেশনের বাইরে রিক্সা পেয়ে যাব। এখান থেকে রিক্সাতে যেতে মিনিট 20 সময় লাগবে। পিয়ালি চারিপাশ দেখতে দেখতে স্টেশনের বাইরে বেরিয়ে আসে। স্টেশনের বাইরে বেরোতেই দুজনে দেখে একটি রিক্সা এক কোণে দাঁড়িয়ে আছে। দাদা, শিমুলপুর যাবেন? হ্যাঁ দাদা বাবু, অবশ্যই যাব। এই ট্রেনের জন্যই তো অপেক্ষা করছিলাম। কোথায় যাবেন? শিমুলপুরে আমার বাড়িতে, অর্থাৎ নাথভিলাতে যাব। রিক্সা চালকটি নাথভিলার কথা শুনতেই মুখের চটপটে হাসিখুশি ভাবটা নিমেষে মিলিয়ে যায়।
ওই কবরের পাশের বাড়িটা আপনার? হ্যাঁ, ওই বাড়িটা আমার আদি বাড়ি। অনেক বছর পর এলাম। ধীরে ধীরে চারপাশে অন্ধকার নেমে এলো। বিজন, তোমাদের বাড়িটা গ্রামের শেষের দিকে মনে হচ্ছে, কারণ আমরা তো লোকালয় পেরিয়ে এলাম, আর এদিকের পথ দেখে মনে হচ্ছে লোকের আনাগোনা খুব কম। বিজন অন্যমনস্ক হয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আরও কিছুটা চলার পর, দাদাবাবু, ওই যে আপনাদের বাড়ি। আমি আর এগুবো না, আপনারা এখানেই নেমে যান। সে কি, আপনি বাড়ি অবধি যাবেন না কেন? না মানে, কবরের ওদিকে রাতে যাব না, পাশেই কবর তো। কেন, কবর থেকে কি রাতে ভূত উঠে আসবে? রাতে তেনাদের নাম করবেন না। ঠিক আছে, তোমাকে আর যেতে হবে না। এই নাও তোমার টাকা। রিক্সা চালকটির টাকা মিটিয়ে বিজন আর পিয়ালি বাড়ির দিকে এগিয়ে যায়। তো পিয়ালি, বাড়ি তো ঘুরে দেখলে, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এত সুন্দর বাড়িতে তুমি যে কেন থাকো না কে জানে। নরেশদা কি সুন্দর সব গুছিয়ে রেখেছে। নরেশদা আছে বলেই তো আমার আর কোনো চিন্তা নেই। বিজন যেন কিছু কথা পিয়ালিকে বলতে গিয়েও চুপ করে যায়। দিদিমণি, আপনার যে বাড়িতে এসে ভালো লাগছে সেটা জেনেই খুশি হলাম। রাত তো অনেকটাই হয়ে গেল, এবার আপনারা খেয়ে নিন। নরেশদা, এত বড় বাড়িতে রাতে একা থাকতে তোমার ভয় করে না? আমি রাতে এই বাড়িতে থাকি না, বিকেলের পর চলে যাই। আজকে আপনারা এসেছেন, তাই আজকে এখানেই থাকবো। থাকো না কেন? না, তেমন কোনো কারণ নেই, এমনি আর কি। নরেশ যেন কিছু একটা লুকিয়ে গেল। রাতে খাওয়া শেষ হবার পর নরেশ বিজন আর পিয়ালিকে বলল, আচ্ছা, একটা কথা আপনাদের জানানো দরকার। শোয়ার আগে ঘরের দরজা ভালো করে বন্ধ করে দেবেন, আর রাতে কিন্তু কোনোভাবেই ঘর থেকে বেরোবেন না। সে তো বেরোনোর দরকার নেই, কিন্তু এর কারণটা কি? না, তেমন কোনো কারণ নেই, তবে বাড়ির পিছনে কবর আছে তো, তাই আর কি। আচ্ছা, সত্যি করে বলো তো নরেশদা, ওই কবরে কি সত্যি ভূত আছে? আসার সময় রিক্সা চালকটিও সেই কবরের কথা বলছিল, আবার তুমিও একই কথা বলছো। না না, তেমন কিছু না। তাও ঠিক আছে নরেশদা, তুমি কোনো চিন্তা করো না। খাবার পর ঘরে ফিরে পিয়ালি বিজনকে জিজ্ঞেস করে, আচ্ছা বিজন, এই বাড়ির পিছনে এই কবরখানাটা কেন? আসলে এই গ্রামে অনেক মুসলিম পরিবার আছে। এই শিমুলপুর গ্রামে কোনো কবরস্থান আগে ছিল না। কেউ মারা গেলে 20 কিলোমিটার দূরে কেতুক গ্রামে যেতে হতো, যা অনেক সমস্যা ছিল। তাই আমার দাদু হেমেন্দ্র কুমার কবরস্থানের জন্য এই জমি দান করেছিল। খাটেতে শুয়ে অনেকটা সময় এপাশ ওপাশ করার পরেও কিছুতেই পিয়ালির চোখে ঘুম আসে না। যেন একটা অস্বস্তি কাজ করছে, যেন ভারী কিছু বুকের ওপর চেপে বসেছে। এইভাবেই রাতটা কেটে গেল। কখন যে পিয়ালি ঘুমিয়ে গেছিল পিয়ালির মনেই নেই। কি ঘুম হয়নি মনে হচ্ছে রাত্রে? সকালের খাবার খেতে খেতে নরেশ বলল, দাদাবাবু, আমার ছোট ছেলেটা জ্বর কাল রাত থেকে। বাড়ি থেকে খবর পাঠিয়েছে যাওয়ার জন্য। বাড়ি গিয়ে ছেলেটাকে ডাক্তারখানা নিয়ে যাব। আপনারা যদি একটু কষ্ট করে আজকের দিনটা। তুমি চিন্তা করো না নরেশদা,
বাড়ি গিয়ে ভালো করে ছেলেকে ডাক্তার দেখাও, আমি এদিকটা ঠিক সামলে নেব। হ্যাঁ, আমি তাহলে আসি। তাহলে রান্না বান্না শুরু করে দাও। আমি আজ বাজার থেকে মুরগি নিয়ে আসছি। সে তো আনবে, কিন্তু আমি এত বড় বাড়িতে এতক্ষণ একা থাকবো? কতক্ষণ আর লাগবে? 1 ঘন্টার মধ্যে সমস্ত বাজার করে নিয়ে চলে আসবো। তারপর বিজন থলিটা হাতে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। পিয়ালি বারান্দায় বসে সবজি কাটছে। সামনে বিশাল বড় উঠোন, চারিদিক প্রাচীর দিয়ে ঘেরা, বিভিন্ন ফল ফুলের গাছ। এটা আবার পড়লো কি করে? পিয়ালি আবার সেটাকে দেওয়ালে ঠেস দিয়ে রেখে দিল। আশ্চর্য! এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর আবার দেওয়ালে রেখে দিয়ে সবজি কাটতে বসবে। ঠিক তখনই আবার বেলচাটা ধপ করে পড়ে গেল। আহ, এসব কি হচ্ছে? এটা বারবার পড়ে যাচ্ছে কেন? ছুঁড়েই ফেলে দিয়ে এটাকে। সে বেলচায় হাত দিয়েছে, আর তখনই ওপর থেকে টপ টপ করে রক্ত ওর হাতের ওপর পড়তে লাগলো। রক্ত! রক্ত এলো কোথা থেকে? বেলচাটা ছুঁড়ে ফেলে সে ছুটে বেসিনে যায়। বেসিনটা খুলে হাতে লাগা রক্ত তাড়াতাড়ি পরিষ্কার করতে লাগলো, কিন্তু হঠাৎ লক্ষ্য করে বেসিনের নল দিয়ে জল নয়, রক্ত বেরুচ্ছে। এ কি? এখানেও রক্ত! এসব কি হচ্ছে এখানে? বিজন, বিজন, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। পিয়ালি ছুটতে ছুটতে উঠোন হয়ে মেন গেটের কাছে চলে আসে। আর তখনই বিজন থলি ভর্তি বাজার নিয়ে ঘরে ঢুকে। কি হয়েছে পিয়ালি? কি হয়েছে? বিজন, এই ঘরটা ভালো নয়। তুমি যাওয়ার পর তারপর যা যা ঘটেছে সব বিজনকে বলল। কই চলো তো দেখি। বেলচা দেখালো। বেসিনের নলটা খুলে দিতেই স্বাভাবিক জল বেরোতে লাগলো। উফ পিয়ালি, তুমি খামোখা ভয় করছো। ওসব কিছুই নেই। ছিল বিজন, ছিল। আমি ভুল দেখি নাই। তোমার মনের ভুল। রাতে ঘুম হয়নি, তাই হয়তো ভুলভাল দেখছো। পিয়ালি নিজেও যেন অবাক হয়ে গেল। ভাবলো হয়তো ওর মনের ভুল। যাই হোক, তারপর সারা দিনটা ভালোভাবেই কাটলো। রাত্রে খাওয়া দাওয়া করে দুজনই শুয়ে আছে। তুমি কি সকালের ব্যাপারটা নিয়ে এখনো চিন্তা করছো? না, শুধু অবাক লাগছে। কেন? আমি কি সত্যি ভুল দেখেছি বিজন? উফ, মানুষ মাত্র ভুল হতেই পারে। সব সময় আমরা চোখে যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। আমাদের অবচেতন মনের মধ্যে সেই সব জিনিস ঘোরাঘুরি করে, তাই এইসব হয়ে থাকে। যাক, বাদ দাও। এসো, কাছে এসো। না, ঘুমাও তুমি। আমার ভালো লাগছে না। রাত তখন অনেক গভীর। হঠাৎ একটা চিৎকারে পিয়ালির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে দরজার বাইরে কে যেন পায়চারি করছে। কি ব্যাপার? বাইরে কেউ পায়চারি করছে মনে হচ্ছে, কিন্তু বাড়িতে তো আমি আর বিজন ছাড়া কেউ নেই। এই ওঠো, ওঠো! উফ, ওঠো না! উফ, কি হলো আবার?
কেউ মনে হচ্ছে বাইরে পায়চারি করছে। উফ, তুমিও না ঘুমাও, না ঘুমিয়ে ঘুমিয়ে এইসব শুনতে পাচ্ছ। এই বলে বিজন পাশ ফিরে শুয়ে পড়ল আবার। পিয়ালি উঠে আস্তে আস্তে দরজার কাছে গেল। দরজায় একটা ছোট্ট ফুটো ছিল, সেখানে কান বাঁধল। বাইরের শীতল হাওয়া তার কান স্পর্শ করল। পায়চারির আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল, আর তার কানের কাছে কেউ যেন বলল, আমি নার্গিস। পিয়ালি ছিটকে সরে গেল, ভয়ে জড়সড় হয়ে দিয়ে শুয়ে পড়ল। ভয়ে তার সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। কি ব্যাপার পিয়ালি, আজ রাতেও কি সব আবোল তাবোল বকছিলে? আমার তো কোনো কথাই তুমি বিশ্বাস করো না। এই ঘরে তুমি আমি ছাড়া আরও একজনের উপস্থিতি আমি বুঝতে পারি। কি সব ভুলভাল বকছো? কাল আমি শুনেছি সে বলছে আমি নার্গিস। নার্গিস নামটা শুনে বিজন কেমন যেন আঁতকে ওঠে। নার্গিস? তুমি শুনেছো নামটা? আমি স্পষ্ট শুনেছি। কে এই নার্গিস? তুমি কি তাকে চেনো? বিজন যেন কেমন অন্যমনস্ক হয়ে গেছে। কিছু বলতে যাবে এমন সময় নিচ থেকে নরেশের ডাক এলো। দিদিমণি, গেটটা খুলে দিন। দিদিমণি, গেটটা খুলে দিন। পিয়ালি গিয়ে গেটটা খুলে দেয়। নরেশদা, তোমার ছেলে কেমন আছে এখন? এখন ভালো আছে দিদিমণি। একটা দিন আপনাদের একটু কষ্ট করতে হলো। না না, ঠিক আছে। তোমার ছেলে সুস্থ হওয়াটা আগে দরকার। সেদিন বিজন আর পিয়ালি গ্রামটা একটু ঘুরে দেখলো। কি সুন্দর পরিবেশ বলো, মন চাই এখানে সারা জীবন থাকি। দিঘিটা দেখো, কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। আমাকে একটা এনে দাও না। দিঘি, পদ্ম ফুল এইসব বিজনকে আরও অস্থির করে তুলল। যেন এগুলোর সাথে আগে থেকেই বিজনের পরিচয় আছে। না না, চলো বাড়ি চলো, সন্ধে হয়ে গেছে। কোথায় সাপখোপ থাকবে, কামড়ে দিলে এখনই বিপদ হয়ে যাবে। রাতে খাওয়া দাওয়ার পর পিয়ালি আর বিজন শুয়ে আছে। পিয়ালির কিছুতেই ঘুম আসছে না। উফ, নতুন জায়গাতে আসার পর থেকে ঘুম আসছে না। বিজন কি সুন্দর নাক ডেকে ঘুমোচ্ছে। এদিক ওদিক তাকিয়ে খাটে উঠে বসে। বাইরে ঠান্ডা, কিন্তু ঘরটাতে বেশ গরম লাগছে। যাই একবার বাইরে ছাদ থেকে ঘুরে আসি। ছাদে উঠে দেখে বেশ ভালো ঠান্ডা, ধীরে ধীরে হাওয়া বইছে। চাঁদের আলো আর হালকা কুয়াশার চাদরের জন্য পরিবেশটাকে মায়াবী করে তুলেছে। ছাদের এক কোণে এগিয়ে যাই। কিছুটা দূরেই দেখা যাচ্ছে পুরনো কবর। না জানি কতজন শুয়ে আছে ওই কবরের নিচে। পিয়ালির হঠাৎ মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস ওর কাঁধে পড়ছে। একদম ওর পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। বিজনের হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখে পাশে পিয়ালি নেই। এ কি, পিয়ালি কোথায় গেল? এই শীতের রাতে দরজাটাও তো খোলা। আওয়াজটা তো ছাদ থেকেই আসছে। বিজন ঘর থেকে বেরিয়ে ঘরের ঠিক ওপরই ছাদের দিকে যায়। সেখানে গিয়ে জীবনের সব থেকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। এ কি পিয়ালি, তুমি ওখানে কি করছো?
নিচে পড়ে যাবে যে, নেমে আসো বলছি। নিচে নেমে এসে কি করব? এই তো এখানেই বেশ ভালো আছি। এখান থেকে ঠান্ডা হাওয়াতে ভাসতে ভাসতে নিচে ঝাঁপিয়ে পড়তে কি দারুণ লাগবে। বিজন খেয়াল করলো পিয়ালি কথা বলছে ঠিকই, কিন্তু গলাটা যেন অন্য কারো। এসব কি যাতা বলছো? নিচে ঝাঁপিয়ে পড়বে মানে? কি হয়েছে তোমার? তুমি কেন এসব আজে বাজে কথা বলছো? আমার কথা কি একবারও ভাববে না? তুমি ছাড়া যে আমার কেউ নেই, আর এখন তুমি একা নও, তোমার গর্ভে যে আরেকটি প্রাণ বেড়ে উঠছে, তা কি ভুলে গেলে? এই কথা শুনতেই পিয়ালি মুখ ঘুরিয়ে বিজনের দিকে তাকালো। আজ এই কথাটা মনে পড়লো বুঝি? আর নার্গিসের গর্ভেও যে সন্তান ছিল সেটা কি মনে নেই? নার্গিস নামটা শুনতেই বিজন দুপা পিছিয়ে যায়। নার্গিস, তুমি? এত বছর পরে শিমুলপুরে এলে, আমার কথা কি মনে নেই? তত সময়ে নরেশও ছাদে এসে বিজনের পাশে দাঁড়িয়েছে, আর ভয়ার্ত দৃষ্টিতে পিয়ালি ওরফে নার্গিসের দিকে তাকিয়ে আছে। বিজন যেন অন্য এক জগতে চলে গেছে। বিজন, আমি যে সন্তান সম্ভবা, তোমার এখনই শহরে যেতে হবে। কটা দিন পরে গেলে ভালো হতো না? খুব দরকার আছে গো, তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি যদি স্বীকার না করো, আমার কিন্তু কাউকে মুখ দেখানোর উপায় থাকবে না। তুমি যেও না, আমার খুব ভয় করছে বিজন, তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না। আহা, কাঁদছো কেন? কেঁদো না, আমি দিন দুয়েকের মধ্যেই চলে আসবো। আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। মা, বিজন তো আর এলো না রে। মনে হয় ও আর আসবে না। বড় লোকের ছেলে সে, হয়তো তোকে ভুলেই গেছে। ওকে আমি খুব ভরসা করেছিলাম, আমার ভালোবাসার প্রতিদান যে এইভাবে দিবে তা ভাবতেও পারিনি। আমি ক্ষমা করো তোমার মেয়েকে। আমি যে বিজনকে ভালোবেসে এইভাবে প্রতারিত হব তা ভাবতে পারিনি। তুমি আমার ছেলেকে দেখো, খুব কষ্ট হচ্ছে। নার্গিসের মা কাঁদতে থাকে নার্গিসকে ধরে। মা, আমার চোখ অন্ধকার হয়ে আসছে, কিছু দেখতে পাচ্ছি না। মা, মা। এই তো মা, এই তো আমি এইখানে। নার্গিস। বিজন, তুমি ফিরে আসোনি, মনেও রাখোনি আমাকে, কিন্তু আমি অপেক্ষা করেছি এই বাড়িতেই। এই দেখো আমার কবর। নার্গিস বেগম, জন্ম 2000, মৃত্যু 2023। বিজন কাঁদতে কাঁদতে বলে, সত্যি আমি তোমার অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও। পিয়ালি তো কোনো অপরাধ করেনি, ওকে ছেড়ে দাও তুমি। আমার সন্তান কি কোনো অপরাধ করেছিল? তাহলে ও কেন শাস্তি পাচ্ছে পিতৃ পরিচয় ছাড়া? আমি ওকে বড় করব, ও তো আমারই সন্তান। নার্গিস আবার বিজনের দিকে তাকায়, যেন সেও বুঝতে পারে বিজন ওর ভুল বুঝতে পেরেছে। নার্গিস ওরফে পিয়ালি কার্নিস থেকে নিচে নেমে আসে, আর সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। একটা কালো ছায়া পিয়ালির শরীর থেকে বেরিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যায়, তারপর নার্গিসের কবরে মিলিয়ে যায়। পরের দিন সকালে পিয়ালির সংজ্ঞা ফিরলে সব কথা জানতে পারে। আজ থেকে আমার দুটি সন্তান,
একটা আমার বড় সন্তান মানে নার্গিসের ছেলে, আর একটা যে গর্ভে রয়েছে। বিজন পিয়ালির কথা শুনে ওকে বুকে জড়িয়ে কপালে চুমু এঁকে দেয়। আমি অনেক ভুল করেছি পিয়ালি, তারপরও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আর কথা বাড়াতে হবে না, চলো আমাদের ছেলেকে আনতে যাই। তারপর বিজন আর পিয়ালি বেরিয়ে পড়ল নার্গিসের সন্তানকে আনতে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন।